আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা কাজী শামিমা। আজকের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করব। ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নিমিত্তি। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পত্র রচনা। আমরা পত্র রচনা দেখব। পত্র রচনা করার জন্য আমাদের কি করতে হবে, কিভাবে করব, সেই জিনিসগুলো দেখব। পত্র বলতে তোমরা প্রচলিত ভাষায় আমরা যেটা বলে থাকি, অর্থাৎ চিঠি, চিঠি, দরখাস্ত কিংবা আবেদনপত্র, যেটাই বলো না কেন, আমরা পত্র বলতে এটাই বুঝি। তাহলে পত্র দু রকমের হয়, ব্যক্তিগত পত্র আর হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। আজকে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা জানি আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে চিঠি বা পত্র। যোগাযোগের প্রধান মাধ্যম হলো চিঠি। পত্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলেছি পত্রকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর অন্যটি হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। একটু লক্ষ্য করো, ব্যক্তিগত পত্র দুরকম, পত্র দুরকম, ব্যক্তিগত পত্র আর আবেদনপত্র, বা এটাকেই আমরা বলছি দরখাস্ত। ব্যক্তিগত পত্র লেখার নিয়ম। ব্যক্তিগত পত্র লেখার কিছু নিয়ম আছে। ব্যক্তিগত পত্র সাধারণত লেখা হয় বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে। অর্থাৎ তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই, তার সুখ দুঃখ আনন্দ বেদনা যা কিছু তার মনের ভাষা, সেটা সে ব্যক্ত করে ব্যক্তিগত পত্রের মাধ্যমে। তাহলে এই জাতীয় পত্রের দুটো অংশ থাকে, অর্থাৎ ব্যক্তিগত পত্রের দুটো অংশ থাকে। ক, বাহিরের অংশ বা শিরোনাম। বাহিরের যে অংশটা আছে সেটাকে বলছে বাহিরের অংশ বা শিরোনাম। খ, ভেতরের অংশ বা পত্রগর্ভ। অর্থাৎ চিঠির ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি পত্রগর্ভ বা ভেতরের অংশ। শিরোনাম। পত্রের খাম বা পোস্ট কার্ডে প্রেরক যিনি চিঠি লেখেন ও প্রাপক যার উদ্দেশ্যে চিঠি লেখা হয় তার নাম বা ঠিকানা লেখা হয়, একে শিরোনাম বলে। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে ক হচ্ছে বাহিরের অংশ বা শিরোনাম। সেই শিরোনামের সংজ্ঞাটা দিয়েছে কিভাবে, যার উদ্দেশ্যে চিঠিটা লেখা হয় এবং যিনি এই চিঠি লিখছেন তার নাম বা ঠিকানা লেখা হয়, এটাকেই বলছে শিরোনাম। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা, আর ডান দিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা। তাহলে আমরা জানছি পোস্টকার্ড একটা আর খাম হচ্ছে আরেকটা, দুটো দুরকম। তো দুটোরই লেখার যে নিয়ম সেটা হচ্ছে খামের বাম দিকে থাকবে প্রেরকের নাম ও ঠিকানা, আর ডান দিকে থাকবে প্রাপকের নাম ও ঠিকানা। প্রেরক ও প্রাপক এই দুটো বিষয় নিয়ে তোমরা এলোমেলো করে ফেলো। প্রেরক হচ্ছেন যিনি পাঠাচ্ছেন চিঠিটা, আর প্রাপক হচ্ছেন যিনি এই চিঠিটা পাবেন। আমরা সহজ ভাষায়, আমাদের প্রচলিত ভাষায় বলছি, সেজন্য যিনি চিঠি পাঠাচ্ছেন তিনি হচ্ছেন প্রেরক, আর যিনি চিঠি পাবেন তিনি হচ্ছেন প্রাপক। তাহলে উভয়েরই ঠিকানা লিখতে হবে, আমাদের এটা মাথায় রেখে সেভাবে কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম প্রেরক ও প্রাপকের নাম ও ঠিকানা নিয়ে। এবার আমরা তাহলে সে বিষয়টা একটু করে দেখে নিই। আমরা একটু বোর্ডে তাকাই। বাংলাদেশ পোস্ট কার্ড, অর্থাৎ পোস্ট কার্ডের মধ্যে কিভাবে লিখতে হয় এখানে সেটা আমি দেখিয়েছি। এদিকে টিকিটটা থাকছে বাংলাদেশ পোস্ট কার্ড, বাংলাদেশ লেখা থাকে, এটা এভাবে লেখা থাকবে। কিন্তু
আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি নাম, ঠিকানা, ডাকঘর, জেলা, এই জিনিসগুলো লিখতে হবে। এভাবে লিখে তারপরে বাংলাদেশ পোস্টকার্ডটা ব্যবহার করতে হবে। এবার আসো আমরা খামটা দেখি, বাংলাদেশ খামটা কিভাবে হবে সেই জিনিসটা একটু দেখি। এখানে ছবিতে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খামটা কেমন। সেখানে একটা বিষয়কে হাইলাইট করা হয়েছে সবার দৃষ্টিগোচর করার জন্য, সবার দৃষ্টিতে আনার জন্য একটা বিশেষ লেখা আছে। সেটা হচ্ছে যৌতুক দেয়া নেয়া শাস্তিযোগ্য অপরাধ। আমরা এখানে একটা বিষয় পাচ্ছি কি যৌতুক দেয়া এবং নেয়া শাস্তিযোগ্য অপরাধ। আমরা এই কার্ডের মাধ্যমে এই ইনফরমেশনটা পাচ্ছি, যদি এটা আমাদের চিঠির অংশ না, কিন্তু এখানে এটা লেখা থাকে, পাশে থাকে ডাক টিকিট, এই জায়গাটা থাকে ডাক টিকিট। তাহলে দেখো এরপর আমরা সেই খাম কিভাবে ব্যবহার করব সেটা এখানে একটু লক্ষ্য করো। প্রেরক, প্রথমে এদিকে বাম পাশে থাকছে প্রেরক, নাম, ঠিকানা, অর্থাৎ এই নাম ঠিকানার জায়গায় যে বিষয়টা হবে সেটা হচ্ছে নাম থাকবে। ঠিকানাটা গ্রামেরও হতে পারে আবার শহরেরও হতে পারে। যেমন ধরো তুমি নামটা লেখার পর কোন জায়গাটা লিখেছ, তারপর অমুক আবাসিক এলাকা, রোড নাম্বার, এভাবে লিখে তুমি কি চিটং থেকে লিখছো, ঢাকা থেকে লিখছো, না খুলনা, রাজশাহী, বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গার নামটা তুমি লিখে দিচ্ছ। আবার প্রাপকের জায়গায় যখন তুমি লিখছো তখন প্রাপক নাম লিখছো, তার গ্রামের ঠিকানা লিখছো, ডাকঘর লিখছো, জেলা লিখছো। তাহলে দেখো নিচে আছে আমাদের এখানে পোস্টকার্ড। আমরা একটু খেয়াল করি এই জায়গাটায় পোস্টকার্ডের একটা বিষয় দেওয়া আছে। তাহলে আমাদের খামটা হবে ঠিক এভাবে। আমরা একটু লক্ষ্য করলে বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা যে বিষয়টা পরীক্ষার সময় একটু ভুলভাল তোমাদের হয়ে যায় সেটা হচ্ছে প্রাপক এবং প্রেরক। সেই জন্য আমি চিত্রের আকারে তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম যেন তোমাদের সহজ হয়, তোমরা বুঝতে পারো। তারপরে তোমরা এই জিনিসটা বাসায় বসে প্র্যাকটিস করবে, পত্র লিখবে, লিখার পরে খামটা ব্যবহার করা সেটা শিখে নিবে। কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের এটা একদম খুব সহজ মনে হবে এবং ভুলভালটা আর হবে না, পরীক্ষার খাতায় ভুল লিখতে হবে না। তাহলে দেখো আমরা প্রথমে শিরোনাম দেখেছিলাম পত্রের, এবার দেখব পত্র গর্ভ, অর্থাৎ পত্রের ভিতরের অংশটাই কি বলতে চাচ্ছে। পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে। তাহলে দেখো, যেমন এক, পত্রের উপরের দিকে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়। এখানে বলছে পত্রের উপরের দিকে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হবে। তাহলে আমরা প্রেরক বলতে কাকে বুঝছিলাম? যিনি চিঠিটা পাঠাচ্ছেন, আমরা তার কথাই বলছি। তাহলে তার ঠিকানাটা লিখতে হবে পত্রের উপরে ডান দিকে। ঠিকানার নিচে তারিখ লিখতে হয়, যে স্থান থেকে লিখছে সেই স্থানের ঠিকানাটা এবং তারিখটা লিখতে হবে। দুই, পত্রের বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে, অর্থাৎ তুমি যার কাছে চিঠি লিখছো, যিনি তোমার এই চিঠিটা পাবেন, তাকে তুমি কিভাবে সম্ভাষণ করছো, তাকে কোন সম্বোধনে ডাকছো, সেই জিনিসটা সেখানে থাকবে। বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষার পার্থক্য থাকবে। এখন লক্ষ্য করো শিক্ষার্থী, তুমি যখন তোমার একজন অভিভাবকের কাছে কিংবা একজন গুরুজনের কাছে তুমি চিঠিটা লেখার সময় যে সম্ভাষণে লিখবে, তোমার বন্ধু বান্ধবের কাছে তা একই সম্ভাষণে লিখবে না। বন্ধু বান্ধবের ক্ষেত্রে একরকম হবে, বাবা মা কিংবা গুরুজনদের সাথে আরেক রকম হবে। সেজন্য বলেছে বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে। গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধাভাজনীয় লেখা হয়। সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় প্রীতিভাজনাশু ইত্যাদি লেখা হয়। অর্থাৎ আমরা যখন বন্ধু বান্ধবের কাছে লিখবো তখন এই যে এখানে তিনটা সম্বোধনের কথা আমরা পাচ্ছি, এই তিনটা
লিখা হবে। আর গুরুজনদের প্রতি যেটা লিখছো সেটা খেয়াল করো, শ্রদ্ধা ভাজনীয়াসু, ঠিক আছে? শ্রদ্ধেয় কিংবা শ্রদ্ধা ভাজনীয়াসু দুটো শব্দ আছে এখানে, একটু লক্ষ্য করো, বানানগুলো লক্ষ্য করবে। যেহেতু যুক্ত বর্ণ, আমাদেরকে বানানগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আর যিনি আমাদের শ্রদ্ধার পাত্র, তাকে তো অবশ্যই আমরা শ্রদ্ধেয় কিংবা শ্রদ্ধা ভাজনীয়াসু বলে সম্বোধন করব। আর বন্ধুদের ক্ষেত্রে তো বলেই দিলাম, প্রিয় লিখতে পারো, সহজ ভাষায় লিখলে প্রিয়। আর যদি একটু শব্দের নান্দনিকতা চাও, শব্দের একটু আরো বেশি গুরুত্ব দিয়ে তুমি যদি একটু ভালোভাবে লিখতে চাও সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে তুমি প্রিয় ভাজনাসু বা প্রীতি ভাজনাসু এই শব্দ দুটো ব্যবহার করতে পারো। 3, পত্রের মূল বক্তব্য। এবার আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পত্রের মূল বক্তব্য। পত্রের মূল বক্তব্যটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে বিষয়টা জানাতে চাই, সেই বিষয়টাই লিখব। এই অংশে বক্তব্য অনুযায়ী কয়েকটি অনুচ্ছেদে পত্রটি বিভক্ত করতে হয়। অর্থাৎ তুমি যখন চিঠি লিখবে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে, বিভক্ত করতে হবে, অনুচ্ছেদ করতে হবে বলছে, অনুচ্ছেদে ভাগ ভাগ হয়ে যাবে, তাহলে তোমার পত্রটা দেখতে সুন্দর হবে এবং মার্জনীয় হবে। সেই জন্যই বলেছে কি, এই অংশে বক্তব্য অনুযায়ী কয়েকটি অনুচ্ছেদে পত্রটি বিভক্ত করতে হয়। বক্তব্যের শুরুতে কুশল জিজ্ঞাসা এবং শেষে সুস্বাস্থ্য কামনা করতে হয়। তাহলে দেখবে আমরা যখনই পত্র লিখি, মনে করো তুমি তোমার বাবার কাছে একখানা পত্র লিখছো, সেক্ষেত্রে তুমি কি লিখছো? শ্রদ্ধেয় বাবা, তারপরে কি করছো? সালাম জানাচ্ছ। আমরা যেটা করে থাকি, ধর্মীয় একটা বিষয় এখানে ঢুকে পড়ে, সেটা হচ্ছে সালামের ব্যাপারটা, সালাম জানাই। এরপরে আমরা যেটা প্রথম করে থাকি সেটা হচ্ছে কুশল বিনিময়। অর্থাৎ তুমি যে বাবার কাছে চিঠি লিখছো, বাবা ভালো আছে কিনা, বাবা কেমন আছে, এই বিষয়টা জানার তোমার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে। কারণ তিনি যেহেতু দূরে আছেন, তার খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা তখন আপনা আপনি চলে আসবে। তাহলে এখানে যেটা আসছে, বাবার কাছে না লিখে তুমি তোমার বন্ধুর কাছে লিখতে পারো। সেক্ষেত্রে বন্ধুকে তুমি জিজ্ঞেস করতে পারো তুমি কেমন আছো, ভালো আছো কিনা। তারপরে আবার নিজের কথাও লিখতে পারো, আল্লাহর রহমতে আমি ভালো আছি। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো চলে আসে। তাহলে দেখো, কুশলাদি জিজ্ঞাসার পরে আসছে শেষে, আমরা চিঠির শেষে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে সুস্বাস্থ্য কামনা। অর্থাৎ যে কোনো কাজের শেষে আমরা বিদায় নেওয়ার সময় যেটা করি সেটা হচ্ছে অপর যার সাথে আমি কথা বলছি তার সুস্বাস্থ্য কামনা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমার মঙ্গল হোক, তুমি দীর্ঘ আয়ু পাও, এই ধরনের বিষয়গুলো আমরা বলে থাকি সুস্বাস্থ্য কামনার ক্ষেত্রে। অর্থাৎ তার ভালো, আমরা সবসময় চাই আমাদের নিকট আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা সবাই যেন ভালো থাকে, তাদের ভালো প্রত্যাশা করে এই বিষয়গুলো বলা হয়ে থাকে। এরপর দেখো 4 নাম্বার, বক্তব্যের শেষে সমাপ্তি সূচক শব্দ যেমন ইতি, শুভেচ্ছান্তে, সালামান্তে ইত্যাদি লিখতে হয়। অর্থাৎ আমরা যখন চিঠি লেখা শেষ করি তখন নিচে লিখে দেই ইতি তোমার স্নেহের কন্যা, তোমার স্নেহের জয়া, তোমার স্নেহের পুত্র। এভাবে আমরা সম্ভাষণগুলো করি এবং নিচে লিখি পরিসমাপ্তি সূচক শব্দ এগুলো। সেই জন্য বলছি শেষে অনেক সময় এভাবে লেখে ইতি তোমার শুভেচ্ছান্তে। অর্থাৎ আমি আমার একটা বান্ধবীর কাছে লিখি বা তুমি তোমার বান্ধবীর কাছে লিখো, আমার বান্ধবী না, তোমার বান্ধবীর কথাই বললি, এখানে তুমি তোমার বান্ধবীর কাছে লিখছো বা বন্ধুর কাছে লিখছো, সেই ক্ষেত্রে ইতি শুভেচ্ছান্তে জানাতে পারো। কিংবা সালাম আনতেও বলতে পারো। আমরা কিন্তু বড় ছোট সবাইকে সালাম দিতে পারি, সালাম দেওয়া অনেক সওয়াবের কাজ, সেক্ষেত্রে আমরা বড় ছোট উভয়কেই দিতে পারি। সেটা আমাদের নীতি নৈতিকতার একটা সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায়। প্রেরকের নাম লিখতে হয় অনেক পত্রের উপরে ও মাঝে মঙ্গল সূচক বাক্য লিখতে হয়। তাহলে দেখো, প্রেরকের নাম লিখতে হয়। আমি যখন শুভেচ্ছান্তে বললাম, ইতি বললাম, সবকিছু বলার পরে যে শব্দগুলো আমরা শেষে ব্যবহার করলাম, এটা শেষে কিন্তু প্রেরকের নাম, অর্থাৎ আমি চিঠি পাঠাচ্ছি বা তুমি পাঠাচ্ছ, তোমার নামটা লিখতে হবে। এরপরে
পত্রের উপরে ও মাঝে মঙ্গল সূচক বাক্য লিখতে হয়। তুমি যখন পত্র লিখছো মাঝে তোমাকে ওই যার কাছে লিখছো তার মঙ্গল সূচক কিছু কথা তুমি লিখতে পারো, সেটা তোমার পত্রকে অনেক সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়তা করবে। এতে পত্র লেখকের ধর্মবিশ্বাসে প্রতিফলন ঘটে। একটু আগেই আমি বলেছি সালামের বিষয়টা আসছে, মঙ্গলের বিষয়টা যখন আসছে আমরা বলি আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, কিংবা এভাবে বলি ঈশ্বর তোমার মঙ্গল করুক। হ্যাঁ, তো আমরা যে যে ধর্মেরই হই না কেন, যে ভাষায় বলি না কেন, উপরওয়ালার কাছে সবারই প্রার্থনা থাকে যে যে বিশ্বাস, যে আস্থা, যে সম্বোধনেই ডাকি না কেন সেটা প্রতিফলন ঘটবে তোমার চিঠির মাধ্যমে। শেষে আমরা চিঠির শেষে দেখব, যেমন একদম শেষে আমরা লিখছি কি এলাহি ভরসা, অর্থাৎ সমাপ্তির সময় আমরা লিখছি এলাহি ভরসা। কেউ কেউ আবার লিখে 786, এটা ধর্মীয় একটা বিষয় সংখ্যা দ্বারা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে শ্রীহরি শরণম, এই শব্দটাও ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ধর্মভিত্তিক ভাবে যার যে ধর্ম সেই ভিত্তিতে সে সেভাবে লিখছে। তাহলে এলাহি ভরসা 786, শ্রীহরি শরণম ইত্যাদি শব্দগুলো আমরা কি করছি একেবারে শেষে লিখছি। তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দেখলাম ব্যক্তিগত পত্র। আমরা কিন্তু বলেছিলাম পত্র দু ধরনের, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, আরেকটা হচ্ছে আবেদন পত্র বা দরখাস্ত। তো আবেদন পত্র ও দরখাস্ত আমরা সাধারণত আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের কাছে লিখি না, সেটা লিখা হয় শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জায়গায়। অর্থাৎ তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে বিনা বেতনে পড়ার জন্য যদি আবেদন করো, এই ধরনের বিষয়গুলো আসে। ছুটির মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখছো, আবেদন পত্র লিখছো, সেই সব বিষয়ে আসে এটা। তাহলে আমরা দুটো বিষয় পাচ্ছি, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র এবং একটি হচ্ছে আবেদন পত্র। এই দুটো পত্র আমরা আজকে ব্যক্তিগত পত্রটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখব একটা ব্যক্তিগত পত্র কিভাবে লেখা হয়েছে, আমরা কিভাবে সেটা আয়ত্ত করতে পারি, সেই জন্য সেটা আমরা আমাদের পাঠ্য বইয়ে একটু দেখব। শিক্ষার্থীরা একটু বইয়ের দিকে লক্ষ্য করলে তাহলে তোমাদের জন্য এই বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে একটি ব্যক্তিগত পত্র রচনা সম্পর্কে আলোচনা করব। সেটি শিরোনাম বা বিষয়বস্তু যেটাই বলি না কেন কিংবা প্রশ্ন বলি, সেটা কি আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে তোমার দেখা একটি দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। অর্থাৎ দর্শনীয় স্থান বলতে দেখার মতো এমন কোনো জায়গার বর্ণনা দিবে যেটা তুমি সম্প্রতি দেখেছো, তোমার বন্ধুকে সেটার সম্পর্কে জানাচ্ছ। তাহলে দেখো, পত্রটা লেখার শুরুতে আমরা উপরের অংশে উপরের ডান দিকে জায়গার নাম লিখছি। সেটা ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, রাজশাহী হতে পারে। তুমি যে জায়গা থেকে লিখছো সেই জায়গার নাম লিখবে এবং তারিখ লিখবে, স্থান এবং তারিখ। এরপরে আমরা পত্রটা শুরু করছি কিভাবে দেখো, যেহেতু বন্ধুর কাছে আমরা বলেছি সম্ভাষণটা কেমন হবে, সেই জন্য আমরা এখানে বন্ধুর ক্ষেত্রে প্রিয় ব্যবহার করছি। প্রিয় প্রান্ত, আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছিস। গত চিঠিতে তোকে লিখেছিলাম সোনারগাঁও বেড়াতে যাব। এবারে গ্রীষ্মের ছুটিতে আমার সেই ইচ্ছে পূর্ণ হলো। আমরা সকাল 7টায় খাওয়া দাওয়া সেরে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম। 2 ঘন্টা বাস ভ্রমণ শেষে সকাল 9টায় সেখানে পৌঁছালাম। রাস্তার পাশে ভগ্ন প্রায় বিরাট দ্বিতল ইমারত। এখানে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যেটা কঠিন শব্দ সেটা সম্পর্কে একটু সহজভাবে বুঝে নেই। রাস্তার পাশে ভগ্নপ্রায় অর্থাৎ ভাঙা, অর্ধেক ভাঙা, সেটাকে বলছে ভগ্নপ্রায় বা কিছুটা ভেঙে গেছে, কিছুটা ঠিক আছে। বিরাট দ্বিতল ইমারত। বিরাট দ্বিতল, বিরাট বলতে বড় বুঝাচ্ছে, আর দ্বিতল মানে দোতলা। সামনে মস্ত পুকুরের পাশে গাছের সারি। মস্ত বলতে সেটাও অনেক বড় বুঝাচ্ছে। এছাড়া শাল বাঁধানো ঘাটে ঘোড়ার পিঠে বীর যোদ্ধার পাথরে খোদাই করা গর্বিত
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যক্তিগত পত্র নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। এখন একটি ব্যক্তিগত পত্র দেখব। শান বাঁধানো ঘাটে ঘোড়ার পিঠে বীর যোদ্ধার পাথরের খোদাই করা গর্বিত প্রতিমূর্তি স্মরণ করিয়ে দেয় বাংলার অবলুপ্ত শৌর্যবীর্যের কথা। আর একটু এগিয়ে যেতেই দেখলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায় নির্মিত বাংলার লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর। এখান থেকে শুরু ঈশা খাঁর রাজধানীর মূল ভবন। রাস্তার দুই পাশে রয়েছে অনেক পুরনো অট্টালিকা। শিক্ষার্থীরা, অট্টালিকা বলতে দালানকে বুঝাচ্ছে। তাহলে দেখো, প্রতিটি অট্টালিকার রয়েছে প্রাচীন যুগের স্থাপত্য নিদর্শন। বাংলাদেশ সরকার পুরাকীর্তি সংরক্ষণ বিভাগের অধীনে সোনারগাঁয়ের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদসমূহ সংস্কার ও সংরক্ষণের আওতায় এনেছেন। উত্থান পতনের দ্বারা বেয়ে আজকে ধ্বংসপ্রায় সোনারগাঁও হয়তো কোনোদিন বিলীন হয়ে যাবে, কিন্তু সোনারগাঁওয়ের স্মৃতি আমার মানসপটে চিরদিনই থাকবে অমলিন। তুইও সময় পেলে দেখে আসিস বাংলার ইতিহাস প্রসিদ্ধ নিদর্শন সোনারগাঁও। আমি ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলছে জানাবি। তোর বাবা মাকে আমার সালাম জানাবি। ইতি তোমার বন্ধু রায়হান। তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি প্রান্ত চিঠি লিখেছে রায়হানকে। তাহলে প্রান্ত হচ্ছে প্রেরক এবং রায়হান হচ্ছে প্রাপক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যক্তিগত পত্র সম্পর্কে ধারণা লাভ করলাম, আর এটা বিশদভাবে জানলাম। আজকের ক্লাসে আমরা ব্যক্তিগত পত্র সম্পর্কে জানলাম। আগামী অন্য ক্লাসে আমরা আবেদনপত্র নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা এটা তোমাদের চর্চায় রেখে নিজেরা এটাতে অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমাদের দেখবে পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় শিক্ষার্থী, তোমাদের সেটা বলে দেই, তোমাদের পরীক্ষার সময় প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নটা এভাবে হয় যে মনে করো তুমি প্রান্ত। আমি যেহেতু প্রান্ত আর রায়হান দিয়ে ব্যক্তিগত পত্রটা তোমাদের বলেছি, সেই কারণে আমি এখানে এই দুটো নামই ব্যবহার করছি। একটা হচ্ছে প্রান্ত আর একটা হচ্ছে রায়হান। তাহলে মনে করো তুমি প্রান্ত, তুমি তোমার বন্ধু রায়হানকে তোমার দেখা দর্শনীয় স্থান সম্পর্কে বর্ণনা করো। তাহলে তুমি লেখার সময় যেহেতু প্রশ্নের প্রান্ত দেওয়া আছে, তুমি তোমার নাম কখনোই লিখবে না। প্রান্ত জায়গায় অন্য কোনো নামও হতে পারে, XYZ যে কোনো নাম হতে পারে। তোমরা সেই নামটাই, প্রশ্নে যেটা থাকবে সেটাই লিখবে। আর যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা না থাকে, তাহলে তোমরা ক, খ, গ এভাবেও লিখতে পারো। শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যক্তিগত পত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করলাম। আগামী ক্লাসে আবারও কোনো একটা টপিকস নিয়ে আমরা আবার ক্লাস করব। আজকের মতো তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।